রাত তখন প্রায় শেষ হয়ে আসছে। প্যারিসের আকাশ ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের বুক চিরে ইতিহাসের সবচেয়ে বড় চুরির ছক কষা হচ্ছে একটা মানুষের মাথায়, একা, নিঃশব্দে, হাসি মুখে। তার নাম আসান দিওপ, এবং আজকের রাতটা সে বেছে নিয়েছে তার গোটা জীবনের হিসাব চুকিয়ে দেওয়ার জন্য। লুভ্র মিউজিয়াম, রাত 11টা, ইতিহাসের সবচেয়ে দৃষ্ট চুরি। কল্পনা করো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জাদুঘর লুভ্র, প্যারিস, যেখানে মোনালিসা ঘুমায় কাঁচের আড়ালে, যেখানে হাজার হাজার ক্যামেরা, শত শত গার্ড, লেজার ফেন্সার, ইলেকট্রনিক তালা, সব মিলিয়ে এক অভেদ্য দুর্গ। আর সেই দুর্গের ভেতরে একটা ঝাড়ুদারের নীল ইউনিফর্ম পরে করিডোরে ঝাঁট দিচ্ছে একটা মানুষ, আসান দিওপ। তার হাতে ঝাঁটা, মুখে হাসি নেই, চোখে আগুন। কিন্তু ভেতরে ভেতরে সে ইতিমধ্যে চুরির প্রতিটা ধাপ গণনা করছে সেকেন্ডে সেকেন্ডে। গার্ডের রাউন্ড কখন, ক্যামেরার ব্লাইন্ড স্পট কোথায়, নিরাপত্তা বদলায় কখন। আর তার টার্গেট এই মিউজিয়ামের সবচেয়ে দামি, সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে রহস্যময় একটা গহনা, মারি আতোয়ানেতের হীরার নেকলেস। ফ্রান্সের শেষ রানীর গলার গহনা, ইতিহাসের ট্র্যাজেডির সাক্ষী, দাম কোটি কোটি ইউরো। আর এই নেকলেসটা আজ রাতে নিলামে উঠবে লুভ্রের ভেতরে, দুনিয়ার সবচেয়ে ধনী মানুষদের সামনে। আসান জানে এটাই তার একমাত্র সুযোগ। এখন আসো একটু পেছনে, কারণ এই গল্পটা শুধু একটা চুরির গল্প না, এটা একটা বাবার গল্প, একটা ছেলের গল্প, এটা বিশ্বাসঘাতকতা, মৃত্যু আর রহস্যের গল্প। 25 বছর আগে আসানের বাবা বেন্থ দিওপ একজন সাধারণ সেনেগালি অভিবাসী, যিনি প্যারিসে এসেছিলেন স্বপ্ন নিয়ে। পরিশ্রমী, সৎ, নিষ্ঠাবান। তিনি কাজ করতেন ফ্রান্সের সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে ধনী পরিবারগুলোর একটার বাড়িতে, পেলিগ্রিনি পরিবার। হিউবার্ট পেলিগ্রিনি, ব্যবসায়ী, রাজনীতিক, সমাজের মুখোশ পরা শিয়াল। একদিন হঠাৎ করেই পেলিগ্রিনি পরিবারের সেই বিখ্যাত হীরার নেকলেসটা চুরি হয়ে গেল, আর সেই চুরির দায় চাপিয়ে দেওয়া হলো বেন্থ দিওপের ওপর। প্রমাণ মিথ্যা, সাক্ষ্য সাজানো, বিচার প্রহসন। বেন্থ দিওপকে জেলে পাঠানো হলো। তার ছোট্ট ছেলে আসান, যার বয়স তখন মাত্র 14-15, সে দেখল তার বাবাকে পুলিশ নিয়ে যাচ্ছে। বাবার চোখে জল, কিন্তু মুখে একটাই কথা, আমি নির্দোষ। কিন্তু দুনিয়া শুনল না, কারণ পেলিগ্রিনির টাকা ছিল, ক্ষমতা ছিল, আর বেন্থ দিওপের ছিল শুধু সততা। আর সততা এই দুনিয়ায় আদালতে কোনো কাজে আসে না যদি তোমার পকেট খালি থাকে। জেলের ভেতরে বেন্থ দিওপ একদিন নিজেকে শেষ করে দিলেন, ফাঁসি, নিজের সেলে, একা। আর সেই খবর যেদিন ছোট্ট আসানের কানে পৌঁছল, সেদিন থেকে সে আর আগের আসান রইল না। সেদিন থেকে তার বুকের ভেতরে জ্বলতে লাগলো একটাই আগুন, প্রতিশোধ। তো এখন বুঝতে পারছো তো, এই চুরিটা শুধু টাকার জন্য না, এই নেকলেসটা তার কাছে শুধু একটা গহনা না, এটা তার বাবার জীবনের দাম, এটা 25 বছরের কষ্টের হিসাব। আর আসান এই হিসাব বুঝিয়ে দিতে আসছে। নিলামের রাত শুরু হলো। লুভ্রের সেই বিশাল হলঘরের জড়ো হয়েছে ইউরোপের সবচেয়ে ধনী মানুষরা। ঝলমলে পোশাক, দামি সুগন্ধি, ব্যাংকার্স, কর্পোরেট কর্তারা সবাই একটা নেকলেসের জন্য অপেক্ষা করছে। আর সেই ভিড়ের মাঝে একটা কালো স্যুটে শান্ত মুখে বসে আছে আসান। নাম দিয়েছে নিজেকে ম্যাক্সিমিলিয়ান বার্নার্ড। ভুয়া পরিচয়পত্র, ভুয়া কোম্পানি, কিন্তু হাতে বাস্তব টাকার ক্ষমতা। বিডিং শুরু হলো। 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 50 মিলিয়ন। আসান প্রতিটা বিড করছে ঠান্ডা মাথায়, যেন টাকাটার কাছে কোনো ব্যাপারই না। এবং শেষ পর্যন্ত সে জিতল। কোটি কোটি ইউরোর নেকলেস এখন তার। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিপদ। আসান এই হাই প্রোফাইল নিলামে ঢোকার জন্য 3 জন ভাড়াটে লোককে কাজে লাগিয়েছিল। বিপজ্জনক, নৃশংস, ঋণদাতা, যাদের কাছে মানুষ মরে যাওয়াটা ব্যবসার একটা অংশ মাত্র। এই 3 জন আসানের পরিকল্পনার বাইরের অংশ ছিল। চাপ তৈরি করার হাতিয়ার, নিলামের মাঝে হইচই ফেলে দেওয়া, নিরাপত্তাকে বিভ্রান্ত করা, এটুকুই তাদের কাজ ছিল। কিন্তু যে মানুষ টাকার জন্য যে কোনো কাজ করতে পারে, সে বিশ্বস্ত কখনো না। নিলাম শেষ হওয়ার পরপরই সেই 3 জন আচমকা ঘুরে গেল, নেকলেসের বাক্স ছিনিয়ে নিল, আর প্যারিসের রাস্তায় গাড়ি নিয়ে পালালো। হলঘরে চিৎকার, নিরাপত্তারক্ষীরা ছুটছে, পুলিশ ডাকা হলো। আর আসান, সে দাঁড়িয়ে আছে, শান্ত, একটু হাসি আছে মুখে। কেন? কারণ এটা তার প্ল্যানেরই অংশ ছিল। সেই 3 জন কখনো জানতো না যে আসান তাদের আগে থেকেই জানতো এরা বিশ্বাসঘাতকতা করবে। তাই নিলামের হইচইয়ের মাঝেই, যখন কেউ দেখছিল না, আসান আসল নেকলেস সরিয়ে রেখেছিল। বাক্সে রেখে দিয়েছিল একটা নকল নেকলেস, হুবহু একই দেখতে। সেই 3 জন গাড়ি নিয়ে পালালো। তারা খেয়ে গাড়ির দুর্ঘটনা ঘটল। পুলিশ এসে ধরে নিয়ে গেল। তাদের হাতে পাওয়া গেল নেকলেস, কিন্তু সেটা নকল।
আর আসল নেকলেস আসানের কোটের ভেতরের পকেটে। সে হেঁটে গেল লুভারের মেইন গেট দিয়ে একেবারে স্বাভাবিকভাবে, গার্ডদের শুভরাত্রি বলে মাথা নেড়ে, এবং রাস্তায় বেরিয়ে প্যারিসের ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে সে একটা দীর্ঘশ্বাস নিল। কিন্তু এই গল্প এখানেই শেষ না। নেকলেস চুরি করা ছিল শুরু। আসান চায় আরও অনেক বেশি। সে চায় সত্যটা, পুরো সত্য। তার বাবাকে কে ফাঁসিয়েছিল, কিভাবে, আর সেই মিথ্যে স্বীকারোক্তিতে স্বাক্ষর কার জোরে করানো হয়েছিল। তখনই হলো আরেকটা রহস্যের শুরু। আসানের বাবা মারা যাওয়ার পর তার কাছে রয়ে যায় বাবার একটা পুরনো বই, আরসান লুপার গল্পের বই। ছোটবেলা থেকে আসান এই বই পড়েছে। লুপা হলো ফিকশনের জগতের সবচেয়ে বিখ্যাত ভদ্রলোক চোর, যে চুরি করে ক্ষমতাবানদের কাছ থেকে, বুদ্ধি দিয়ে, না কখনো হিংসা দিয়ে। আসানের বাবা এই বইটাই রেখে গেছিলেন তার জন্যে। কিন্তু সেদিন রাতে যখন আসান আবার বইটা খুলল, সে খুঁজে পেল কিছু একটা। বাবার হাতের লেখা, পাতার কোণে ক্ষীণ অক্ষরে এমন একটা নাম, এতিয়েন কমে। একটাই নাম, কোনো ব্যাখ্যা নেই, কোনো সংযোগ নেই। কিন্তু আসান বুঝল এটা কোনো সাধারণ নাম না, এটা একটা সংকেত। মৃত্যুর দরজা থেকে তার বাবা তাকে পাঠিয়েছে এই বার্তা। এতিয়েন কমে কে? আসান খুঁজতে লাগলো, আর যা পেল তাতে তার রক্ত জমে গেল। এতিয়েন কমে এখন জেলে, এবং শুধু জেলে না, ফ্রান্সের সবচেয়ে কঠোর, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে দুর্ভেদ্য, সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে, যেখানে ঢোকা মানে মৃত্যুকে আলিঙ্গন করা, যেখান থেকে বেরোনোর একটাই পথ, কফিনে। এতিয়েন কমে সম্ভবত সেই সত্যের একমাত্র সাক্ষী যেটা আসানের বাবাকে ধ্বংস করেছিল। তাহলে কি আসান এখানে থামবে? না। এখন যে পরিকল্পনা আসান করলো সেটা শুনলে যে কোনো মানুষ বলবে এ মানুষটা পাগল। সে নিজেই জেলে ঢুকবে ইচ্ছে করে। কিভাবে? সে একটা আসল অপরাধীর পরিচয় নিল, নথিপত্র বদলালো, পুলিশকে এমনভাবে ট্র্যাপে ফেললো যাতে সেই অপরাধীর নামে তাকেই গ্রেফতার করা হয়, এবং সফল হলো। আসানকে সেই কারাগারে পাঠানো হলো। কিন্তু এখানে একটা ব্যাপার বুঝতে হবে, এই কারাগার কোনো সিনেমার সেট না। এখানকার বন্দীরা প্রকৃত দানব, খুনি, মাদক ব্যবসায়ী, নরপশু। আর নতুন কেউ এলে তাকে পরীক্ষা করা হয় নৃশংসভাবে। আসান যখন সেলে ঢুকলো, আর আসান সে লড়াই করলো শুধু বেঁচে থাকার জন্যে। সেই রাত পার হলো, তারপর আরেকটা রাত। প্রতিটা দিন একটা যুদ্ধ, প্রতিটা মুহূর্ত একটা পরীক্ষা। কিন্তু আসান জানতো সে এখানে এসছে একটাই কারণে, এতিয়েন কমেকে খুঁজে বের করতে হবে। দিনের পর দিন গেল। আসান ধীরে ধীরে এই নরকের মধ্যেও নিজের জায়গা তৈরি করল, বুদ্ধি দিয়ে, ধৈর্য দিয়ে, এবং একদিন সে এতিয়েন কমেকে খুঁজে পেল। একজন বৃদ্ধ মানুষ, ক্লান্ত, ভাঙা, বছরের পর বছর এই অন্ধকারে পচে যাওয়া। আসান তার কাছে গেল, কথা বলল, এবং যা শুনল তা তার জীবনের সবচেয়ে বড় আঘাত। কোবেনে বললেন, বেন্থ দিওপ চুরি করেননি, কখনো না, তিনি নির্দোষ ছিলেন। কিন্তু সেই মিথ্যা স্বীকারোক্তিতে স্বাক্ষর করতে তাকে বাধ্য করা হয়েছিল। কে করেছিল? অ্যান পেলিগ্রিনি, হিউবার্ট পেলিগ্রিনির স্ত্রী। সে নিজে গিয়েছিল বেন্থ দিওপের কাছে, তাকে হুমকি দিয়েছিল, স্বীকার করো, না হলে তোমার ছেলেকে ধ্বংস করে দেওয়া হবে, ছোট্ট আসানকে। এবং বেন্থ দিওপ, একজন বাবা, তার ছেলেকে বাঁচাতে সব মিথ্যার ওপর সই করেছিলেন। একটা বাবা নিজে ডুবে গিয়ে তার সন্তানকে বাঁচিয়েছিল। এই মুহূর্তটা পড়তে পড়তে তোমার বুকটা ভারী হয়ে গেছে, তাই না? একটা মানুষ যে সারা জীবন সৎ ছিল, শেষে বাধ্য হলো মিথ্যার ওপর সই করতে, শুধুমাত্র তার সন্তানকে বাঁচাতে। আর সেই সন্তান আসান 25 বছর ধরে ভাবত তার বাবা হয়তো সত্যিই কিছু করেছিল, কোথাও একটা সন্দেহ ছিল, আর এখন সেই সন্দেহ ভেঙে গেল। বাবা নির্দোষ ছিলেন, সম্পূর্ণ নির্দোষ, আর তাকে মেরে ফেলা হয়েছিল পরিকল্পিতভাবে, ক্ষমতার খেলায়। আসানের চোখে জল এলো কিনা জানা নেই, কিন্তু তার মুষ্টি যে শক্ত হয়ে গেছিল সেটা নিশ্চিত। এখন সমস্যা হলো, আসান জেলের ভেতরে আছে। সে যা চেয়েছিল তা পেয়েছে, কিন্তু বাইরে বেরোবে কিভাবে? আইনি পথে? না, তার কাছে সেই সময় নেই। জোর করে? সেটাও অসম্ভব। তাহলে আসান যে একমাত্র পথ বেছে নিল সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। সে মরার ভান করল। হ্যাঁ, নিজের সেলে এমন একটা পরিস্থিতি তৈরি করল যাতে মনে হয় সে আত্মহত্যা করেছে, ঠিক যেভাবে তার বাবা মরেছিলেন। জেল কর্তৃপক্ষ ছুটে এলো, মেডিকেল টিম এলো, আসানকে ব্যাগে ভরা হলো। বডি ব্যাগ, মৃতদেহের ব্যাগে, জিভ বন্ধ। তারপর সেই ব্যাগটা তোলা হলো অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স চলা শুরু করলো, এবং রাস্তার মাঝখানে চলন্ত অ্যাম্বুলেন্সে সেই ব্যাগ থেকে বেরিয়ে এলো আসান দিওপ, জীবিত, সম্পূর্ণ সুস্থ,
গাড়ি থামানোর আগেই সে লাফিয়ে পড়ল রাস্তায়। কিন্তু আসানের সমস্যা এখানেই শেষ না, বরং এখন একটা নতুন বিপদ শুরু হচ্ছে। প্যারিসের পুলিশ ডিপার্টমেন্টে একজন ডিটেকটিভ আছে, নাম ইউসেফ গেদিরা। চালাক, অজ্ঞে, ধৈর্যশালী। গেদিরা প্রথমে লুহরের সে হাই প্রোফাইল নেকলেস চুরির কেসটা দেখছিল, এবং সে যত তদন্ত করল তত অবাক হতে লাগলো। চুরিটা হয়েছে অবিশ্বাস্য বুদ্ধিমত্তায়। কোনো ক্লু নেই, কোনো সাক্ষী নেই, যেন বাতাস এসে নেকলেস নিয়ে চলে গেছে। এত নিখুঁত কাজ, এটা কোনো সাধারণ চোরের কাজ না। তখন গেদিরার মাথায় একটা চিন্তা এলো। সে একটা পুরনো বই বের করল, আর্সেন লুপের গল্পের বই, এবং পড়তে পড়তে সে যা দেখল তাতে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। লুহরের চুরির পদ্ধতি হুবহু লুপের একটা গল্পের মতো। জেলে ঢোকা এবং পালানো, এটাও লুপের আর একটা গল্পের মতো। মানে কেউ আর্সেন লুপাইকে অনুসরণ করছে, কেউ এই কাল্পনিক চরিত্রকে সত্যিকার বাঁচিয়ে তুলছে, কিন্তু কে? গেদিরা বুঝতে পারল এই মানুষটাকে সে খুঁজে না পেলে আরও অনেক বড় কিছু ঘটতে পারে। এখন এই গল্পে দুটো শক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে আসান দিয়প, যার কাছে বুদ্ধি আছে, সাহস আছে, আর একটা ভয়াবহ উদ্দেশ্য আছে। সে পেলেগ্রিনি পরিবারকে ধ্বংস করতে চায়, তাদের সব মিথ্যা উন্মোচন করতে চায়, তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে গেদিরা, যে এখন জানে এই মানুষটা কিভাবে কাজ করে, যে লুপার বইগুলো পড়ে পড়ে আসানের পরবর্তী পদক্ষেপ আন্দাজ করার চেষ্টা করছে। কিন্তু কে শিকার আর কে শিকারী সেটা এখনও স্পষ্ট না। আর পেলিগ্রিনি পরিবার, তারা এখনও জানে না যে একটা ঝড় তাদের দিকে আসছে। হিউবের্ট পেলিগ্রিনি ফ্রান্সের সবচেয়ে ক্ষমতাশালী মানুষদের একজন। সে এখনও তার আলিশান জীবন কাটাচ্ছে, পুরস্কার পাচ্ছে, বক্তৃতা দিচ্ছে। সে জানে না যে 25 বছর আগে সে একটা বীজ বুনেছিল, ক্রোধের বীজ, প্রতিশোধের বীজ। আর সেই বীজ এখন মহিরু হয়ে গেছে। আসান এখন স্বাধীন, জেল থেকে বেরিয়ে এসেছে, হাতে আছে সত্য। আন পেলিগ্রিনি তার বাবাকে ধ্বংস করেছিল। কিন্তু সত্য জানলেই কি যথেষ্ট? না, প্রমাণ দরকার। এবং সেই প্রমাণ পাওয়ার জন্য আসানকে আরও গভীরে যেতে হবে। পেলিগ্রিনি পরিবারের কাছাকাছি যেতে হবে, তাদের রহস্যের জাল কাটতে হবে। এটা আর শুধু একটা চুরির গল্প না, এটা একটা যুদ্ধের গল্প। একজন মানুষ বনাম একটা সাম্রাজ্য, একটা ঝাড়ুদারের ছেলে বনাম ফ্রান্সের সবচেয়ে ক্ষমতাশালী পরিবার। এই যুদ্ধে কে জিতবে? কিন্তু আসানের জীবনে কি সবকিছু শুধু প্রতিশোধ আর রহস্য? সে কি শুধু একটা মেশিন যার মধ্যে শুধু ক্রোধ আছে? না, সে একজন বাবাও, একজন প্রেমিকও, একজন বন্ধুও। তার একটা ছেলে আছে, রাউল, যার সামনে সে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করে। কিন্তু রাতের বেলা যখন বাড়িতে অন্ধকার নামে, আসান চুপচাপ বসে থাকে, হাতে বাবার সেই পুরনো বই, আর ভাবে, বাবা, তুমি যদি জানতে তোমার ছেলে তোমার হয়ে লড়ছে, তুমি যদি জানতে সত্য একদিন বেরিয়ে আসবেই, তুমি যদি জানতে আর্সেন লুপার গল্প তুমি যে কারণে বিয়েছিলে সেই কারণেই এখন কাজে আসছে। আসান প্যারিসের রাস্তায় হাঁটছে, রাত, কুয়াশা। তার মাথায় একটাই চিন্তা, পেলেগ্রিনি পরিবারের কাছে পৌঁছতে হবে, অ্যান পেলেগ্রিনিকে মুখোমুখি করতে হবে। এখানেই শেষ হচ্ছে পর্ব 1। এই গল্প এখানেই থামছে, আর তোমাকে এই অবস্থায় ফেলে রেখে যাচ্ছি। আসান ধরা পড়বে? ছেলেকে কি সে বাঁচাতে পারবে? পেলেগ্রিনির মুখোশ কি কোনোদিন খুলবে? এই সব প্রশ্নের উত্তর আছে পর্ব 2-এ। কিন্তু পর্ব 2-এ যাওয়ার আগে এই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই গল্পটা জানে না। কারণ পর্ব 2-এ যা হবে তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। রেড বাই গল্পটা এখানেই শেষ না, এটা এখন শুরু হলো।